আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ফিলিস্তিন খুব শীঘ্রই একটা ফ্রি স্টেট হবে এবং তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। 70 বছরের মধ্যে এই প্রথমবার ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়েছে। মূলত এদেরকে বাধ্য করা হয়েছে। এখন কারা এই কাজটা করলো? এই কাজটা পুরোটাই করেছে জিসিসির সদস্য, যাকে আরব বিশ্ব বলা হয়। এবং এই দেশগুলো মিলেই এই কাজটা করছে। এবং এই কাজটার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা, যে ভারতও সাহায্য করেছে, কিন্তু সেটা ভারত নিজেও জানে না কি করে সাহায্য করেছে। আচ্ছা, ঠিক আছে, এই প্রসঙ্গে পরে আসি। এবার বলি যে এই ডিলটা কারা করিয়েছে বা কেন বা করিয়েছে। দেখুন, জেনোসাইড জিনিসটা কারো কাছেই ভালো নয়, কারো কাছেই পছন্দ না। যে গণহত্যা এই জিনিসটা আমার আপনার কারো কাছেই পছন্দ না। আর বিশেষ করে যেটা হবে সহজাতদের হত্যা, এই জিনিসটা আরও খারাপ লাগার কথা। তো সালমান, তারপরে এই যে কাতারের আমির, তারপরে ইজিপ্টের সিসি, আরও অনেক লিডাররাই আছে। তো তারা যদি ওই যে সরাসরি ইসরায়েলের এগেনস্টে যেত, তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করতো, তাহলে তাদের অবস্থাটা কাদের মতো হতো? গাদ্দাফির মতো হতো, সাদ্দামের মতো হতো, এদের মতো হতো। তো তারা সময় নিয়ে এমন একটা পলিসি তৈরি করেছে, এমন একটা অবস্থা তৈরি করেছে। আর এই কাজটা করানো হয়েছে ট্রাম্পকে দিয়ে। মানে ট্রাম্প এই জায়গায় হচ্ছে একটা বাংলায় যা বলা যায় দালাল। মানে এই দালাল হিসাবে ট্রাম্পকে ব্যবহার করেছে তারা। তারা ট্রাম্পকে ফান্ডিং করেছে এই ইসরায়েলের এগেনস্টে যাওয়ার জন্য। আর আপনারা হয়তো মনে করছেন যে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে পক্ষে দাঁড়ায়। না, বিষয়টা হচ্ছে আমেরিকা হচ্ছে আমেরিকার জনগণের কথাটা আমি বাদ দিই। তাদের হিসাবটা তারা একজনকে পছন্দ করে বা না না পছন্দ করে, ওইটাতে আমি তেমন যাচ্ছি না। আমি যাচ্ছি যে আমেরিকার পাওয়ার তাদের কাছে যায় যারা তাদেরকে ফান্ড করতে পারে। এখন এই ফান্ডটা কে করছে? এখন বর্তমানে এই ফান্ডটা করছে এই আরব বিশ্ব, জিসিসির কান্ট্রিগুলা, টার্কি, সৌদি আরব, তারপরে আর কয়েকটা দেশ, কাতার, বিশেষ করে কাতার। কাতার এবং সৌদি আরব, এই দুইটা দেশ ওদেরকে ফান্ডিং করছে। তো এই ফান্ডিংয়ের কারণে এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের মধ্যে অস্ত্র বিভিন্ন শোল্ডার দিয়ে আমেরিকা লসি খাচ্ছে। ওখান থেকে তো আর কিছু আসছে না। আমি আমার ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ডিপ স্টেট এমন একটা জিনিস, যারা ধর্ম, বর্ণ, গোত্র কিচ্ছু বোঝে না, তারা বোঝে নিজের স্বার্থ। তারা স্বার্থের জন্য পৃথিবীর মধ্যে যুদ্ধ বাঁধায়, আবার স্বার্থের জন্য এই যুদ্ধ বন্ধ করে। তো এখন যখন দেখছে তারা ডিপ স্টেটে, আরে তারা ইসরায়েলে ইনভেস্ট করে লস খাচ্ছে, তো তারা খুব সহজে ওই জায়গা থেকে সরে গিয়েছে। তো এখন এই ইসরায়েলের প্রতি ফান্ড দেওয়া বা ইসরায়েলকে সমর্থন করা, এই জিনিসটা ওয়ার্ল্ডে আমেরিকার মধ্যে ন্যারেটিভ জন্ম দিবে। আর মানে আমেরিকার প্রতি ন্যারেটিভ জন্ম দিবে। আর এই জিনিসটা আমেরিকা ভয় পায়। আমেরিকা চায় না যে ন্যারেটিভ ওয়ারে ওরা হাইরা যাক। যে এখন হামাস পর্যন্ত ট্রাম্পের প্রশংসা করছে। আর এই মূলত এই পুরোটা বিষয়, এই স্ক্রিপ্টটা পর্যন্ত হামাসের না। মূলত এই স্ক্রিপ্টটা লেগেছে কাতার। অর্থাৎ হামাস যেই কথাটা বলবে ওই মিটিংয়ের মধ্যে, ওই আহ, চুক্তির মধ্যে যে কথাটা বলবে, এই স্ক্রিপ্টটাও কাতারের। তো কাতার জানে যে কি বলতে হবে, কি বলা প্রয়োজন। এবং কাতার সেই বিষয়টাই এই চুক্তিতে তুলে ধরেছে, এই স্ক্রিপ্টে তুলে ধরেছে। এবং এই জিনিসটাই হামাস বলেছে। তো আমরা অ্যারোবিয়ানদের খুব সহজেই মুনাফিক ইত্যাদি বলে থাকি। তারা তাদের অবস্থান থেকে চেষ্টা করে। আপনি কয়েকদিন না, কয়েক মাস আগে যদি আপনি একটা বিষয় খেয়াল করেন, আপনি দেখবেন যে এই সৌদি আরবে কিছু কনসার্টের বা কিছু মানে কোম্পানির এই অ্যাক্সেস দেওয়া হয়েছে, যেগুলো পশ্চিমা, বিশেষ করে আমেরিকান। আর আপনি জানলে অবাক হবেন, সেই কোম্পানিগুলো বেশিরভাগই ট্রাম্পের রিলেটিভ বা ট্রাম্প এই ওদের আর কি। তো বিষয়টা এরকম যে যে কোনো এক এমপি, তো এমপির বউকে একটা বাড়ি গিফট দিয়ে, একটা প্লট গিফট দিয়ে একজন ঠিকাদার টেন্ডার নিয়ে গেল আর কি, এরকম। তো ট্রাম্পের ক্ষেত্রে এইটা হচ্ছে বিশাল অঙ্কের টাকা, বেশি বেশি পরিমাণ টাকা। ট্রাম্পের ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা। আর এদিকে ট্রাম্প ইসরায়েলকে, নেতানিয়াহুকে একবার নয় 3বার বলেছে যে তুমি ওয়ার্ল্ডের এগেনস্টে গিয়ে যুদ্ধ করতে পারবে না। একবার বলে নাই, 3বার ওরে এই কথাটা বলছে যে তুমি ওয়ার্ল্ডের এগেনস্টে গিয়ে তুমি
যুদ্ধ করতে পারো না। আর নেতানিয়াহু ওরা হচ্ছে কট্টরপন্থী ইহুদিবাদী, মানে কট্টর ইহুদি, ওদেরকে ইহুদি বলা যায় না, মূলত ওরা হচ্ছে পাওয়ারের, মানে যে ক্ষমতার নিজের হাতে নিয়ে রাখবে ওই ধরনের মানুষ, মতদর্শী মানুষ। এবার অনেকের মনে প্রশ্ন যে ভারত কি করে সাহায্য করেছে। আমি ভারতের বিষয়টা বলি। মূলত অ্যারাবিয়ানরা চেয়েছিল যে ফিলিস্তিনের এই জটিল সমস্যাটা সমাধান হোক, যেমনটা সিরিয়ার মধ্যে হয়েছে, যে কোনো রকম ওয়ার ছাড়া, কোনো রকম চূড়ান্ত সংঘর্ষ ছাড়া বাশার আল আসাদকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং এই জায়গাটা জোলানি নিয়েছে, যাকে ফান্ড করে জিসিসির কান্ট্রিগুলা, সৌদি আরব, তুর্কি। তো তারা চাইছে যে এইরকম একটা ডিপ্লোম্যাটিক সলিউশনে গিয়ে এই সমস্যাটা সমাধান করার জন্য, এবং তারা এই জিনিসটাতে সাকসেস হয়েছে। এই যে দেখুন, এই 70 বছরের মধ্যে এই প্রথম ইসরায়েল ফেরত যাচ্ছে, যে যাদের ম্যাপ এবং সীমানা প্রতিনিয়ত বাড়াচ্ছিল, এই প্রথম তারা থামতে বাধ্য হয়েছে, এবং তারা থেমে পিছুতে বাধ্য হয়েছে। মূলত এটা হচ্ছে ওদের এই পতনের প্রথম ধাপ। এখন থেকে ইসরায়েল পতন হবে, ইসরায়েলের পতন হবে, সব দিক থেকে হবে। আমি এটা বলছি না যে ফিলিস্তিনের উপর হামলা হবে না, ফিলিস্তিনের মধ্যে এখন মানে হবে না সেরকম চূড়ান্তভাবে, মানে এতদিন যেরকম হয়েছিল সেরকম হবে না, সেটা হবে কম, এবং আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে। কেননা যতগুলোই পৃথিবীতে স্বৈরশাসক আছিল তারা চলে যাওয়ার সময় চূড়ান্ত একটা বিষ কামড় দিতে চেয়েছে, এবং অনেক ক্ষেত্রে দিয়েছে, অনেক ক্ষেত্রে দিতে পারেনি। তো ইসরায়েলও চাইবে এইরকম কিছু একটা করার জন্য, তারা এখানে হারতে আসেনি। এখন এই চুক্তিটা আপনি অনেকটা ওই যে হুদাইবিয়ার সন্ধির মতো, মানে ওই চুক্তিটার মতো, ওইটার মতো এত বড় না, ব্যাপক না যে যুদ্ধ ছাড়াই মুসলিমদের জয়। এই জিনিসটাও এরকম, এই চুক্তিটাও মুসলিমদের একটা জয়। ওরা যে এই প্রথম পিছাইছে, এটাই হচ্ছে মুসলিমদের জন্য সবচেয়ে বড় জয়। আমাদের মধ্যে অনেকেরাই আছে যে তারা সবসময় মাথায় রাখে যে গাজিয়াতুল হিন্দ করবে, যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল হবে। এই এই চিন্তা বাদ দেন, আমাদের বাংলাদেশের বিশিষ্ট অনেক আলেমরা আছে, তারাও বলেছে যে আপনি এগুলোর পেছনে ছুটেন না, কারণ ইসলাম তরবারির জোরে পৃথিবীর মধ্যে রাজত্ব করেনি, ইসলাম তরবারির জোরে আসেনি, ইসলাম তরবারির জোরে কোথাও গিয়ে পৌঁছানি, আর যুদ্ধই সমস্যা, সব সমস্যার সমাধান দিবে না। এখন আপনি মনে করছেন যে ইসরায়েল কি রাষ্ট্র থাকবে না? দেখুন, ইসরায়েল রাষ্ট্র থাকবে কি থাকবে না তা পরবর্তী সময়ে ডিপেন্ড করছে আস্তে। আর আমরা যে ইসরায়েলের যে চিত্রটা দেখি, যে সমস্ত ইহুদিরাই আমাদের শত্রু, মানে ওরা ওরা চায় যে মুসলিমদের সাথে একটা সমঝোতা করে এই একটা স্টেট গঠন করার জন্য। ওরা এরকম কঠোরপন্থী না, যেমনটা নেতানিয়াহু সরকার এবং তার প্রশাসন। তো তারা এতটা কঠোর না, তারাও চায় একটা সলিউশনে এসে সবাই একসাথে সার্ভাইভ করার জন্য। তো এই জিনিসটার ক্ষেত্রে হয়তো হতে পারে যে দ্বিরাষ্ট্র তত্ত্বটা ভেঙে একটা ফিলিস্তিন হতে পারে, অথবা দ্বিরাষ্ট্র তত্ত্বই থাকবে, যে এখানে দুইটা দেশ হবে, একটা হবে ইসরায়েল, একটা হবে প্যালেস্তাইন। তো যেহেতু ইসরায়েলকে আমেরিকা ফান্ডিং করে না, কারণ এই এই ফান্ডিং করলে এখন আমেরিকা শুধু লসই হচ্ছে, তো ফান্ডিং করবে না, তো ইসরায়েলের ফান্ডিংটা কে করবে? ইসরায়েলের সাথে ব্যবসায়িক বাণিজ্যিক সম্পর্কটা কার হবে? আরবিয়ানদের হবে। আর এই জিনিসটা এই কারণে এই ইসরায়েল আরবিয়ানদের কথা মানতে, মানে জিসিসির কান্ট্রিগুলোর কথা মানতে এক প্রকার বাধ্যই হবে। আর ভারতের বিষয়টা, ভারত যেভাবে হেল্প করেছে, মূলত এই আরব বিশ্ব চেয়েছিল যে ফিলিস্তিনে একটা জেনোসাইড হোক, তারা এই এই সমস্যাটার একটা চূড়ান্ত সমাধানের জন্য, এবং তারা সর্বক্ষণই এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। তো এই জিনিসটা করার জন্য ভারত কি করেছে, ইসরায়েলের মধ্যে ওদের 5,000+ সোল্ডার ওরা ভারতে পাঠাইছে, যারা ইসরায়েলের সহযোদ্ধা হয়ে ফাইট করবে এই প্যালেস্তাইনের হামাসের এগেনস্টে। তো এই কাজটা করার ফলে দেখুন, আরব বিশ্ব কিন্তু ভারতকে বাধা দেয় নাই, না করে নাই যে তোমরা এই কাজটা করো না, কারণ আরব বিশ্ব চাইতো যে ওখানে একটা জেনোসাইড হোক, এবং জেনোসাইড হওয়ার পরে এই জিনিসটার চূড়ান্ত একটা সমাধান হোক। এদিকে নরেন্দ্র মোদী মনে করেছিল যে ট্রাম্প হয়তো অ্যান্টি ইসলামিক কোনো ব্যক্তি হবে, কিন্তু ওরা হচ্ছে টাকার, মানে ওরা হচ্ছে টাকার গোলাম, যে টাকা ওদেরকে যে বেশি ঢালতে পারবে ওরা তার পক্ষে কথা বলবে। জনগণের কথা ভিন্ন, আমি জনগণের কথা বলছি না, কিন্তু আমেরিকার পাওয়ারটা হচ্ছে টাকা। আপনি টাকা ওদের উপর ঢালতে পারবেন, ও আপনার হয়ে কথা বলবে। তো এখন নির্বাচনের পরে ট্রাম্প বিজয় হলো, বিজয় হওয়ার পরে ভারতের প্রতি ট্রাম্পের আচরণটা তো আপনারা জানেনই, কেমন আচরণ করেছে। সব এই ভারতীয় নাগরিকদের হাতের মধ্যে হাত করা দিয়ে বেঁধে ওদেরকে দেশে ফেরত পাঠিয়েছে। তো নরেন্দ্র মোদী মনে করেছিল যে আসলে ট্রাম্প ওদের হয়ে কথা বলবে এবং সবসময় ইসরায়েলের পক্ষে থাকবে, আর এই জিনিসটা যে ভারতের মর্যাদা এই আমেরিকায় আরো বেড়ে যাবে। কিন্তু ওরা
এগুলো পছন্দ করে না। তো এই চালটাতেই নরেন্দ্র মোদী আসলে ফেঁসেছে। ওই দেখেন ওখানে যে শোল্ডারটা নরেন্দ্র মোদী দিয়েছিল 5,000 মতো, ওখান থেকে প্রায়, আচ্ছা সংখ্যায় আমি বলতে পারছি না, কারণ এটা আমি কোনো তথ্য ছাড়া, আমার কাছে লিগ্যাল কোনো তথ্য নেই, শুধু কিছু মানুষের মৌখিক কথার উপর বলছি। প্রায় 126 জনের মতো, সংখ্যা বলছি না, মানে এরকম আর কি, 126 জন মতো আহত হয়েছে বা নিহত হয়েছে আমরা শুনেছি, শুনছি মাত্র। তবে তার কোনো যথোপযুক্ত প্রমাণ আমার কাছে নাই, আমি তাই কনফার্ম করতে পারছি না। আর এই কাজটা করতে গিয়ে ভারত বিশ্বের অনেকগুলো কান্ট্রির কাছে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। যেমন স্পেনের মতো কিছু ডিল এই ইসরায়েলের সমর্থন করার কারণে ভারতের কিছু ইন্ডাস্ট্রিয়াল ডিল ওরা ক্যান্সেল করেছে। তারপর কিছু কিছু মানে আরবীয় যে সাধারণ নাগরিকরা, তারাও ভারতের প্রতি একটা ক্ষোভ আচরণ করেছে। তুর্কির সাথে তাদের সম্পর্ক অবনতি হয়েছে, ইরানের সাথে তাদের সম্পর্ক অবনতি হয়েছে। তারপরে আরো কয়েকটা ইসলামিক কান্ট্রি আছে, তাদের তাদের সাথে ওদের সম্পর্ক অবনতি হয়েছে। দেখুন, এই ভারতের এই অবনতির হওয়াটা এটা কিন্তু ওদেরই লস, ওদের কিন্তু একটা বিশাল লস। অর্থাৎ আরব বিশ্ব যা ভারতকে দেয়, তারা তা তা কিন্তু তারা এই ইসরায়েল বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, তাদের কাছে আনতে পারে না। এই আরব বিশ্ব থেকে ভারতের এক বছরে ওদের আয় হয় প্রায় 120 থেকে 130 বিলিয়ন ইউএস ডলার। আপনি একটু বুঝুন, আপনি একটু গুগল সার্চ করে নেবেন যে ভারতরা কত আয় করে। এক বছরে ওদের আয় হয় 120 থেকে 30 বিলিয়ন ইউএস মার্কিন ডলার। আর খুব স্বাভাবিকভাবে বলা যায় যে এই জিনিসটা ইউরোপ অথবা ইসরায়েল এই ভারতকে দিতে পারবে না। এমনকি ভারত যে এত বিশাল বড় একটা তেলের বাণিজ্যের বাজার হয়েছে, এই বাজারটা হয়েছে আরব বিশ্ব মানে ইরানের কারণে। ইরানের তেল দেওয়ার কারণেই তারা এখন বিশ্বের বড় একজন তেল ব্যবসায়ী হয়ে দাঁড়িয়েছে। তো ইসরায়েল তো তাদের এই পলিসিটা বা এই সুযোগটা তাদের দেবে না। আর এই জিনিসটাই নরেন্দ্র মোদী ভুল করেছে, যদিও সে ভুল করেছে তা আমাদের উপকার, এবং আমরা তাকে, ঠিক আছে, সে সে তো ভালো উদ্দেশ্য করে আমাদের সাহায্য করতে আসেনি, সে খারাপ উদ্দেশ্য করে আমাদের, মানে আমাদের ভুল করে আমাদের সাহায্য করে ফেলেছে।